আধুনিকায়নের নামে মেগাসিটি থেকে বিলীন বিনোদন কেন্দ্র খেলার মাঠ, সংস্কারের নামে ৬ বছর ধরে বন্ধ ঢাকা শিশু পার্ক, অযত্নে পড়ে আছে বাকিগুলো। পার্কটা থাকলে হয়তো পার্কের ভিতরে গিয়েই বসতাম। এখন তো পার্কটা দেখাই যাচ্ছে না, বোঝাই যাচ্ছে না যে এখানে পার্ক আছে, আদৌ ছিল। ডাম্পিং স্টেশন আছে গাড়ির, সেই গাড়িগুলোকে যদি আমরা এখান থেকে সরিয়ে দিয়ে ওই জায়গাটুকু যদি আমরা শিশু পার্কের জন্য অ্যাকোমোডেট করতে পারি, তাহলে আশা করি যে এই জায়গার ভিতরেই কিন্তু এটিকে করা সম্ভব। মোহাম্মদপুর কলোনি মাঠ দখল করে ময়লার ভাগাড়ে পরিণত করেছে উত্তর সিটি, ক্ষুব্ধ স্থানীয়রা। দ্রুত উদ্ধারের আশ্বাস ক্রীড়া উপদেষ্টার। এই প্লেসে আসলে তেমন কোনো মাঠ নেই খেলাধুলার কারণে। এখানে অনেক সিটি কর্পোরেশনের জিনিসপাতি রাখতো, যার কারণে আমরা খেলতে পারতাম না। মাঠের মধ্যে থাকবে, নাহলে ছেলেপেরা মুক্ত বাতাসে চলবে কি করে? এই মাঠগুলো আমরা পুনরুদ্ধার করব যেগুলো দখল হয়ে গেছে, এবং বাকি মাঠগুলোকেও যথাযথ সংস্কারের মাধ্যমে খেলাধুলার উপযোগী করে গড়ে তুলব। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পাঠ্য বইয়ে অতিরঞ্জিত বন্দনা করা হয় বঙ্গবন্ধু ও তার পরিবারের। সেমিনারে বক্তারা। গণ অভ্যুত্থানের শহীদ রংপুরের ৪৪ পরিবারকে সহায়তা দিল জুলাই ফাউন্ডেশন। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে কলুষিত করা হয় সংবিধান, বললেন বদিউল আলম। বিদ্যমান বিধান অনুযায়ী সংশোধন করা যাবে কিনা সেটিই দেখার বিষয়, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার বে অফ বেঙ্গল কনভেনশনের প্রধান উপদেষ্টা। তরুণদের সঙ্গে নিয়ে নতুন বিশ্ব গড়ার আহ্বান। জ্বালানি সংকট পুঁজি করে রেন্টাল কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র থেকে ১ লাখ কোটি টাকা লুটপাট। হাইকোর্টের পর্যবেক্ষণে চুক্তি বাতিলের পথ খুঁজছে সরকার। সংস্কারের নামে দীর্ঘ ৬ বছর ধরে বন্ধ রাজধানীর অন্যতম প্রধান আকর্ষণ শিশু পার্ক। আর সায়দাবাদের ওয়ান্ডারল্যান্ড পার্ক দখল করে রাখা হচ্ছে সিটি কর্পোরেশনের গাড়ি। আর কবে শেষ হবে এর সংস্কার কাজ, কিংবা অন্যগুলোর কি পরিণতি হবে, সেই তথ্য নেই কর্তৃপক্ষের কাছেই। নগর পরিকল্পনাবিদ বলছেন, উন্নয়নের নামে বিনোদন কেন্দ্র বন্ধ রাখার দায় নিতে হবে সংশ্লিষ্টদের। মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্ট। ইটকাঠ আর কংক্রিটের এই নগরীতে বেঁচে থাকার জন্য যতটুকু সবুজের প্রয়োজন তা দিনকে দিন হারিয়ে যাচ্ছে আধুনিকায়নের চাপে। স্বাস্থ্যকর বেঁচে থাকায় নির্মল পরিবেশের খোরাক মেটানো পার্কগুলোও যেন বিলীন হবার পথে এই মেগাসিটিতে। শিশু তো বটেই, নানান বয়সী মানুষের কোলাহলে মুখর থাকা এক সময়ের প্রাণবন্ত এই পার্কটিতে এখন শুনশান নীরবতা। কারণ প্রায় ৬ বছর ধরে ঢিমেতালে সংস্কার চলছে এখানে, ফলে পরিত্যক্ত স্থানে পরিণত হয়েছে পার্কটি। সংস্কারের নামে অযত্নে পড়ে আছে পার্কের রাইডগুলো। জানা গেছে ভূমি সংক্রান্ত জটিলতায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে সংস্কার। কবে শেষ হবে কাজ তাও জানা নেই কর্তৃপক্ষের। অনেক জটিলতা ছিল। ডাম্পিং স্টেশন আছে গাড়ির, সেই গাড়িগুলোকে যদি আমরা এখান থেকে সরিয়ে দিয়ে ওই জায়গাটুকু যদি আমরা শিশু পার্কের জন্য অ্যাকোমোডেট করতে পারি, তাহলে আশা করি যে এই জায়গার ভিতরেই কিন্তু এটিকে করা সম্ভব। আধুনিকায়নের একটি বিষয় আছে, তো এটিকে মাথায় নিয়ে কিন্তু আমাদের কার্যক্রমটা আমরা একটা প্রকল্প নিয়েছিলাম। শুধু শিশু পার্কই নয়, সায়দাবাদের এই ওয়ান্ডারল্যান্ড পার্কটিও করুণ অবস্থায় ধুঁকছে। পার্কের জায়গা দখল করে রাখা হচ্ছে সিটি কর্পোরেশনের গাড়ি। একই অবস্থা সোনারগাঁ মোড়ের পান্থকুঞ্জ নামে বহুল জনপ্রিয় এই পার্কটির। এদিকে ফার্ম গেটের শহীদ আনোয়ারা পার্কটির জায়গা দখল করে তৈরি হয়েছে দোতলা মেট্রো রেলের অফিস। রাখা হয়েছে নির্মাণ সামগ্রী। আমি এখন একটা দোকানের সামনে একটা টুলে বসছি। পার্কটা থাকলে হয়তো পার্কের ভিতরে গিয়েই বসতাম। আগের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি এক না। এখন তো পার্কটা দেখাই যাচ্ছে না, বোঝাই যাচ্ছে না যে এখানে পার্ক আছে, আদৌ ছিল। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫টি ওয়ার্ডে রয়েছে মাত্র ২৭টি পার্ক, আর উত্তর সিটি কর্পোরেশনের ৫৪টি ওয়ার্ডে রয়েছে মাত্র ২৩টি, যার অধিকাংশই ব্যবহার করার মতো নয়। নগর পরিকল্পনাবিদরা মনে করেন সংস্কার কাজ দ্রুতই শেষ করা উচিত। বিনোদন কেন্দ্রগুলো যেগুলো বিভিন্ন প্রকল্পের নাম দিয়ে আটকে আছে, সেগুলোকে খুব দ্রুত তার যে প্ল্যানটা আছে সেই প্ল্যানটাকে রিভিশন করা উচিত, যে কত দ্রুত আমরা কত অল্প টাকার মধ্য দিয়ে এই
শিশু পার্ক সহ অন্যান্য পার্কগুলোকে আমরা জনগণের জন্য উন্মুক্ত করতে পারি, অন্তত জনগণ যেন সেখানে প্রবেশ করতে পারে। তার মধ্যে অধিকতর সংস্কার হলে সেটা ধাপে ধাপে হবে, কিন্তু পার্কে তালা মেরে উন্নয়নের নামে মানুষকে বঞ্চিত করা এই দায়টা রাষ্ট্রকে নিতে হবে। সুস্থ সবল নতুন প্রজন্ম গড়ে তুলতে শুধু মানসম্মত আবাসনই নয়, সংস্কারের পাশাপাশি গুরুত্ব দিতে হবে যুগোপযোগী বিনোদন ব্যবস্থার দিকেও। পরামর্শ পরিকল্পনাবিদদের। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এদিকে মাঠ সংকটে থমকে আছে রাজধানীর ক্রীড়াঙ্গন। ১.৫ দশকেরও বেশি সময় রাজধানীর মোহাম্মদপুরের কলোনি মাঠ দখল করে ময়লার ভাগাড়ে পরিণত করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আর এতে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। দ্রুত এই মাঠটিকে সংস্কার করে খেলার উপযোগী করার দাবি জানিয়েছে এলাকাবাসী। খেলার মাঠের যথাযথ ব্যবহার নিশ্চিতে একটি সংস্থা গঠনেরও পরামর্শ নগরবিদের। রিফাতুল ইসলাম মিরনের রিপোর্ট। দেখে বোঝার উপায় নেই মাঠ নাকি সিটি কর্পোরেশনের ময়লার ডাম্প। একসময় মোহাম্মদপুরের এই মাঠটি টাউন হল কলোনি মাঠ নামে পরিচিত থাকলেও দিন দিন অস্তিত্ব সংকটে ভুগছে। এমনকি গেটের কোথাও নেই কোনো নামফলক, নেই জনসাধারণের প্রবেশের অনুমতিও, এমনকি সিটি কর্পোরেশনের ওয়েবসাইটেও নেই এই মাঠের কোনো অস্তিত্ব। তবে প্রশ্ন জাগে, কেন লুকোচুপি এই মাঠটি ঘিরে? অতীতে এ মাঠে শিশু কিশোররা খেলাধুলা করলেও এখানে বিভিন্ন নির্মাণ সামগ্রী ও ময়লা আবর্জনার ডাম্পিং করে ডিএনসিসি, সঙ্গে সিটি কর্পোরেশনের স্টাফদের আবাসস্থল গড়ে তোলা হয়েছে। এছাড়া পুরো মাঠ জুড়ে রাখা নষ্ট পুরানো গাড়ি, বড় গাছপালা সহ বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা। ঢাকায় মাঠ সংকট নতুন কিছু নয়। যেখানে মাঠ সংকটে হাসফাস নগরবাসীর, সেখানে কেন এ মাঠ নিয়ে উদাসীন সিটি কর্পোরেশন? দ্রুত এ মাঠ সংস্কার করে আবারও খেলার উপযোগী করে তোলার দাবি স্থানীয়দের। মাঠের মতো থাকবে, নাহলে ছেলেপেলেরা মুক্ত বাতাসে চলবে কি করে? ওদের জন্য ওরকম একটা পরিবেশ তো আমাদের দিতে হবে। এখানে অনেক সিটি কর্পোরেশনের জিনিসপাতি রাখতো, যার কারণে আমরা খেলতে পারতাম না। এইখানে যদি আমাদের জন্য একটু খেলার যদি ব্যবস্থা করা হতো, তাহলে এইখানে আমাদের বাসার কাছে খেলতে একটু সুবিধা হতো। খেলাধুলার জন্য এখানে যেতে হবে না, রাস্তায় খেলতে হবে না, মানুষের আর ভোগান্তি পোষাতে হবে না। এখানে আমরা মাঠ হলে আমরা খুব সহজভাবেই খেলতে পারবো। এই ক্যাম্পের পোলাবান, ওই ক্যাম্পের মাছ বাজার আমরা সবাই টুর্নামেন্ট খেলতাম এখানে। নগর পরিকল্পনাবিদদের মতে আয়তনের তুলনায় ঢাকায় এখনো অনেক মাঠের প্রয়োজন। সেখানে সিটি কর্পোরেশনের মাঠ দখল করার ঘটনায় বিস্মিত তারাও। খেলার মাঠকে অন্য কোনো ব্যবহার, সেই ব্যবহারটা অবৈধ। শুধু খেলার মাঠ নিয়ে কাজ করার জন্য স্থানীয়দের সম্পৃক্ত স্বাধীন সংস্থা গঠনের পরামর্শ এই পরিকল্পনাবিদের। নতুন একটা অথরিটি দরকার, যারা সারা বাংলাদেশে শুধু মাঠ পার্ক নিয়ে কাজ করবে। বিশ্বে অনেক দেশেই আছে যে শুধু মাঠ পার্ক রক্ষা করার জন্য আলাদা অথরিটি। ডিএনসিসি বলছে দ্রুতই সংস্কার করা হবে টাউন হল কলোনি মাঠের। খেলার মাঠ হিসাবেই ইফ ইট ইজ ট্রিটেড, সেটা খেলার মাঠ হিসেবেই থাকবে। সেটার জন্যে যত আবর্জনাই থাকুক, যত জিনিসপত্রই থাকুক, সেটা শিফট করে আমরা সেটা খেলার মাঠ হিসাবে পরিণত করার জন্য যা যা লাগে সেটা আমরা ব্যবস্থা করব। শুধু সিটি কর্পোরেশনই নয়, অভিযোগ আছে মাঠ দখল করে সুবিধা নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ীরাও। যেখানে মাঠ সংকটের কারণে থমকে আছে রাজধানীর ক্রীড়াঙ্গন, সেখানে এরকম একটি মাঠকে রীতিমতো ময়লা এবং আবর্জনার স্তূপে পরিণত করছে সিটি কর্পোরেশন। বছরের পর বছর এমন মাঠ পড়ে থাকলেও দেখার নেই কেউ, কথা বলার নেই কেউ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। ঢাকার মধ্যে দখল হয়ে যাওয়া মাঠগুলো দ্রুত উদ্ধার করে খেলার উপযোগী করা হবে। মাঠের মধ্যে কোনো ধরনের কমপ্লেক্স তৈরি হলে তা বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সংসদ ভবনে মাঠের নামকরণ অনুষ্ঠান শেষে একথা বলেছেন তিনি। সিটি কর্পোরেশনের মাধ্যমে এই মাঠগুলো আমরা পুনরুদ্ধার করব যেগুলো দখল হয়ে গেছে, এবং বাকি মাঠগুলোকেও যথাযথ সংস্কারের মাধ্যমে খেলাধুলার উপযোগী করে গড়ে তুলব। শুধু স্টেডিয়াম না, স্টেডিয়ামে তো একদম অ্যাডভান্স লেভেলের খেলাধুলাটা হয়, কিন্তু আমাদের খেলোয়াড়রা তো উঠে আছে এই ছোট ছোট মাঠ থেকেই। তো এগুলো আমাদের একটা প্রায়োরিটির অংশ থাকবে। ক্রিকেট বোর্ড একটা অটোনমাস বডি, আমি আমার পরামর্শ দিতে পারি, এবং আমি যখন সর্বশেষ খেলা নিয়ে মিরপুরে একটা পরিস্থিতি তৈরি হলো, তখন আমি আমার সেই পরামর্শ দিয়েছি, আপনারা জানেন, এবং ক্রিকেট বোর্ড সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। সামনের দিকে ক্রিকেট বোর্ড অটোনমাসলি সিদ্ধান্তগুলো নিবে অবশ্যই। সেক্ষেত্রে আমার যে কোনো পরামর্শ যদি ওই সময়ের প্রেক্ষিতে দেওয়ার মতো থাকে, আমি তাদেরকে সেটা জানাবো। এবার অন্য প্রসঙ্গ। আওয়ামী লীগের আমলে পাঠ্যপুস্তকে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অতিরঞ্জিত বন্দনা করা হলেও অবহেলিত ছিলেন স্বাধীনতা আন্দোলনের অন্য নায়করা, এমন পর্যবেক্ষণ শিক্ষা বিশেষজ্ঞদের।
রাজধানীতে এক সেমিনারে অংশ নিয়ে নতুন বছরের পাঠ্য বইয়ে শহীদদের বীরত্বগাথা অন্তর্ভুক্ত করার দাবি শহীদ পরিবারের। আর বর্তমান প্রজন্মকে ইতিহাস সৃষ্টিকারী আখ্যা দিয়ে জুলাই গণঅভ্যুত্থান সহ ইতিহাসে যার যে অবদান তা তুলে ধরার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আলোচনায় আসে আওয়ামী লীগ সরকারের আমলের পাঠ্য বই। নতুন বছরের বই কেমন হওয়া উচিত শনিবার তা নিয়ে শিক্ষা অধিকার সংসদ আয়োজিত গোল টেবিলে মতামত তুলে ধরেন অংশীজনরা। 16 বছরের পাঠ্য বই পর্যালোচনা করে শিক্ষা বিশেষজ্ঞরা বলেন 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রতিটি ক্লাসের প্রতিটি বিষয়েই শেখ হাসিনা সহ শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের বন্দনা অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হলেও কিছু কিছু জায়গায় মুছে ফেলা হয় শেরেবাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও তাজউদ্দিন আহমেদ ও জিয়াউর রহমান সহ অনেকের অবদান, যা স্পষ্ট ইতিহাস বিকৃতি। আলোচনায় অংশ নেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা। শহীদ আনাসের আলোচিত চিঠি পাঠ করতে গিয়ে আবেগ আপ্লুত হন তার মা। এই দেশপ্রেমটা মানুষ জানুক এবং শুধু জানুক এটাই আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হচ্ছে ওর থেকে মানুষ শিখুক কিভাবে দেশকে ভালোবাসতে হয়। শহীদদের বীরত্বগাথা ও অভ্যুত্থানের ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। নামগুলো উঠে আসুক, ঘটনাগুলো উঠে আসুক, ক্লাসে থাকুক, প্রত্যেক ক্লাসেই কিছু কিছু করে থাকুক। বর্তমান প্রজন্ম শুধু ইতিহাসের পাঠক নয়, বরং ইতিহাস সৃষ্টিকারী। তাই জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা সহ ইতিহাসে যার যে অবদান তা পাঠ্য বইয়ে যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ইতিহাসের আসলে বিকাশ ঘটেনি, এটা কিছু ব্যক্তি, কিছু পরিবার, এটা একটা হিস্টোরিক্যাল একটা হিজেমনি ক্রিয়েট করেছে, এটা পরিবারতন্ত্র ক্রিয়েট করেছে, একটা যেটার বিরুদ্ধে হচ্ছে কিন্তু আমরা একটা দমবন্ধ করে একটা সিচুয়েশনে আমরা ছিলাম গত 16 বছর। আমাদেরকে মাথায় রাখতে হবে এই 24-এর আমি নবম দশম শ্রেণী ক্লাস 6 to 10 রেঞ্জিং ফ্রম 6 to 10 তাদের জন্য আমি যে হিস্ট্রিটা নির্ধারণ করছি, এটা আমরা মনে করছি এটা হচ্ছে আমাদের পূর্ববর্তী প্রজন্মের যে হিস্ট্রি, 71-এর হিস্ট্রিটাই হচ্ছে মূল হিস্ট্রি, আর 24-এর হিস্ট্রি এটা যেহেতু গঠিত হয়েছে একটা তরুণ প্রজন্মর দ্বারা, সুতরাং এটা হচ্ছে একটা সাব হিস্ট্রি। এই যে একটা পেরুকিয়াল একটা মাইন্ডসেট, এই মাইন্ডসেট থেকে মনে হয় আমাদের একটু বের হতে হবে। আর পাঠ্যপুস্তক সংশোধন প্রক্রিয়া যুক্তরা বলছেন 2025 সালের পাঠ্য বইয়ে স্থান পাবে জুলাই গণঅভ্যুত্থান। গণিতে কিছু স্কোপ নাই, না হলে ওখানেও দিয়ে দেওয়া হতো যে বঙ্গবন্ধুর গণিত ভাবনা, যদি একটা কিছু দিয়ে ওখানে হয়তো দিয়ে দিতে পারে। এইরকমভাবে পাঠ্য বইকে করা হয়েছে। পাঠ্য বইয়ে জুলাইয়ের ইতিহাস দেওয়ার যে প্রাথমিক যে ভাবনা শুরু থেকেই আমাদের কম বেশি আছে। পাঠ্য বইকে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের প্রচারের হাতিয়ার না বানানোর আহ্বান অংশীজনদের। রক্ষা করে কিভাবে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের পুনর্বাসনে কাজ করবে সরকার, এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা। আর দ্রুত খুনিদের বিচার দাবি করেছেন শহীদ পরিবারের সদস্যরা। রংপুরে গণঅভ্যুত্থানে শহীদ 44 পরিবারকে অর্থ সহায়তা দেয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। আমার ছেলে মারা গেছে, গুলি হয়ে মারা গেছে, ওই বেটা আমার ভরণ ভরণ খোয়াছে, আমি এই বিশ্বাস চাই। বৈষম্য বিরোধী আন্দোলনে ছেলেকে হারান রংপুরের কাউনিয়া উপজেলার কৃষক নিজামুদ্দিন। সন্তানের জন্য এখনো তিনি ডুকরে কাঁদেন। দোষীদের বিচার ছাড়া কিছু চান না তিনি। নিজামুদ্দিনের মতো বাগরুদ্ধ শহীদ পরিবারের প্রিয়র মা বলেন, এই আর্থিক অনুদান দিয়ে মিটবে না ছেলেকে হারানোর শোক। কর্ম উপার্জন ছিল, এখন তো সেটা যাওয়ার চলে গেছে। এখন আমি কি অবস্থায় আছি সেটা তো বুঝতেই পারতেছি না। কোটি কোটি টাকা যেহেতু বিদেশে পাচার হয়েছে, এইরকম একটা ভাঙা দেশে এইটুক করতে গিয়ে আমরা যারা শহীদ বাবা মা আছি, আহত বাবা মা আছি, তাদেরকে যদি আমরা একটু ধৈর্য না ধরি তাহলে আমরা ভালো কোনো ফল পাবো না। জাতীয় সঙ্গীত ও নিহতদের স্মরণে নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের এই সভা। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, যে কোনো যৌক্তিক দাবিতে শহীদ পরিবারের পাশে থাকবে জুলাই ফাউন্ডেশন। আমার শহীদ ভাইদের পরিবারের জন্য, আমার আহত ভাই বোনদের জন্য আর্থিক সহযোগিতা হোক, দীর্ঘমেয়াদী পুনর্বাসন হোক, নির্দিষ্ট সম্মানের ব্যবস্থা করা হোক, পরিবার থেকে অন্তত একজনের যোগ্যতা অনুযায়ী চাকুরির ব্যবস্থা করা হোক। যেই দাবিগুলো আমাদের কাছে আসবে প্রত্যেকটি যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন তার সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাবে। এই রক্তের একটি সবচেয়ে বড় আসলে আমরা অনেক পাওয়ার কথা বলতে পারি, এটি হচ্ছে সবচেয়ে ন্যূনতম পাওয়া। দুই উপদেষ্টা বলেন, শহীদ পরিবারগুলোকে পুনর্বাসনে কাজ করবে সরকার। দুঃখের বিষয় হচ্ছে যে আমাদেরকে এখন 24 সালে এসে বলতে হচ্ছে যে আরেকবার স্বাধীন, দ্বিতীয় স্বাধীনতা হচ্ছে, কিন্তু এই স্বাধীনতা তো আর বন্ধ করা যাবে না। এই স্বাধীনতা আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। আমাদের জানা মতে হতে পারে যে এটা তার চাইতেও বেশি। আমরা প্রত্যেকের পাশে পৌঁছাতে চাই, কিন্তু প্রত্যেকের পাশে জনে জনে পৌঁছানো খুব কঠিন কাজ, এটা আপনারাও বোঝেন। কিন্তু আমরা অন্তর থেকে, আত্মার থেকে তাদের কাছে আছি। কাজটা গুছিয়ে করতেই হবে, আমাদের কোনো বিকল্প নেই। রংপুর বিভাগের 44 জন শহীদ পরিবারের প্রত্যেককে নগদ 5 লাখ টাকার অর্থ সহায়তা তুলে দেয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। সময় সংবাদ, রংপুর। পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সংবিধানকে কলুষিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ল রিপোর্টার্স ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। এক অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল বলেছেন, বিদ্যমান বিধান অনুযায়ী সরকার সংবিধান সংশোধন করতে পারবে কিনা সেটি এখন প্রধান আলোচনার বিষয়। গণঅভ্যুত্থানের পর থেকে সংবিধানের সংশোধন নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা সমালোচনা। সরকারের পক্ষ থেকেও সংবিধান সংশোধনে দেওয়া হয়েছে সমর্থন, চাওয়া হয়েছে প্রস্তাবনা। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ল রিপোর্টার্স ফোরামের আলোচনা সভায় আইনজ্ঞরা বলেন, একনায়কতন্ত্র থেকে বের হতে হলে সংবিধানের কিছু কিছু জায়গায় যৌক্তিক সংস্কার প্রয়োজন। স্বৈরতন্ত্র থেকে বেরোতে হলে, এক নায়ক বা এক নায়িকাতন্ত্র থেকে বেরোতে হলে, গণতন্ত্রের পক্ষে যদি আমাদের এগোতে হয়, অবশ্যই আমার মনে হচ্ছে সংবিধানের কিছু কিছু জায়গায় জরুরি পরিবর্তন প্রয়োজন। 133-এ দেখেন বলা হয়েছে, সরকারি কোনো চাকরির ক্ষেত্রে প্রতিনিধি, জনপ্রতিনিধি, সরকারি কোনো কর্মকর্তার তদবির নিষিদ্ধ করা হইল এবং কোনো ধরনের তদবির শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য বলে রাষ্ট্র আইন প্রণয়ন করিবে। দিস ইজ অলসো মিসকনসেপশন। সংবিধানে তদবিরের কথা আসবে কেন? এ সময় নির্বাচন সংস্কার কমিশন প্রধান বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের 1/3 পরিবর্তন করে কলুষিত করা হয়েছে। আর গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেন, বিগত সময়ে রাজনৈতিক সংকট সমাধানে এই সংবিধান কোনো সমাধানই দিতে পারেনি। সংবিধানে অনেকগুলো পরিবর্তন করতে হবে, কারণ সংবিধানটাকে নষ্ট করা হয়েছে। সংবিধানটাকে নষ্ট করা হয়েছে অনেকগুলো সংশোধনীর মাধ্যমে নষ্ট করা হয়েছে। সবচেয়ে বেশি নষ্ট করেছে বোধহয় পঞ্চদশ সংশোধনী। আপনারা জানেন যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের 1/3 পরিবর্তন করা হয়েছে। সংবিধান আমরা দেখেছি যে গত 53 বছরে যে বিভিন্ন সময়ে এই সংবিধান আমরা আমাদের রাজনৈতিক সংকটের সমাধান করতে পারেনি, বরং রাজনৈতিক সংকট তৈরি করেছে। তবে বিদ্যমান বিধান অনুযায়ী এই সরকার সংবিধান সংশোধন করতে পারবে কিনা তা নিয়ে সংশয় জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেছেন, মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র নিশ্চিত করতে পারলেই সব সংশোধন সম্ভব। এই সরকারের জায়গা থেকে সংবিধান সংশোধনের কোনো উদ্যোগ বা প্রস্তাবনা নিতে পারবেন কিনা সেই জায়গাটা আপনাদের ভেবে দেখা দরকার। যদি গণতন্ত্র ঠিক থাকে, ভোটাধিকার যদি ঠিক রাখা যায়, অন্য সব সমস্যার সমাধান হবে। সংবিধানের পরিবর্তন হলেও মৌলিক কাঠামোর পরিবর্তন কেউ করতে পারবে না বলে মত দেন বক্তারা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ অনুঘটক হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে টিআইবির আয়োজনে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সদস্যদের এক কর্মশালায় তিনি একথা বলেছেন। তিনি আরও বলেছেন, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা আঙ্গাঙ্গিভাবে জড়িত। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে বিচার বিভাগ ও গণমাধ্যম সংস্কার করেও সুফল মিলবে না। বিচার বিভাগের অনিয়ম বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে গিয়ে কোনো সাংবাদিকের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হলে আইনি লড়াইয়ে পাশে থাকার ঘোষণা দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিকার হক। অবশ্যই কর্তৃত্ববাদ একটা চরম পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। কর্তৃত্ববাদের মেয়াদে সর্বক্ষেত্রে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে করায়ত্ত করা হয়েছে, দলীয়করণ করা হয়েছে, পেশাগত দেউলিয়াপনা সৃষ্টি করা হয়েছে। সকল ক্ষেত্রে সকল প্রতিষ্ঠানে কিন্তু বিচার বিভাগ তার অন্যতম শিকার এবং বিচারক সেটা শিকার হয়েছে। ইটকাঠ নগরীতে নবান্ন উৎসবের আয়োজন, পিঠাপুলির স্বাদ নিতে নানা বয়সীদের ভিড়।
এ নিয়ে রিপোর্ট দেখবেন সংবাদের শেষাংশে। বাংলাদেশের তরুণরা যেভাবে পথ দেখিয়েছে সেভাবে বিশ্ববাসীকে একটি নতুন পৃথিবীর বিষয়ে ভাবতে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর একটি হোটেলে সিজিএস আয়োজিত বে অব বেঙ্গল কনভারসেশনের উদ্বোধনী বক্তব্যে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা এ সময় আরও বলেছেন, তরুণরা আওয়াজ তুলেছে সামনের বাংলাদেশ হবে বাক স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার এবং সবাইকে সঙ্গে নিয়ে সমাজ গড়ার। ভূরাজনীতির নানা দিক নিয়ে আলোচনায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে উদ্বোধন হলো বে অফ বেঙ্গল কনভারসেশন। বিভিন্ন দেশের কূটনীতিক, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিকদের অংশগ্রহণে সিজিএস এর আয়োজনে 2 দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের তরুণরা যেভাবে পথ দেখিয়েছে সেভাবে বিশ্ববাসীকে একটি নতুন পৃথিবীর বিষয়ে ভাবতে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বলেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার। We know what it is like to be pushed away and punished severely for no fault of yours, to face forces far bigger than ourselves. But we also know that when we come together, when we work as one, we have the power to change the course of history, like we have done in Bangladesh. বৈশ্বিক পরিবেশ রক্ষা ও বৈষম্য দূর করতে নতুন একটি সভ্যতা গড়ে তোলার আহ্বান জানান ডক্টর ইউনূস। সম্পদ কুক্ষিগত করা এবং পরিবেশ ধ্বংস রুখতে নিজের প্রবর্তিত 3-0 ধারণা অনুসরণের আহ্বান এই নোবেল বিজয়ীর। This civilization has failed us. From environmental perspective alone, it has turned out to be a self-destructive civilization. From economic perspective, it has led to extreme accumulation of wealth. অনুষ্ঠানে বিদেশি অতিথিদের ঢাকার রাস্তা ঘুরে তরুণদের আঁকা দেয়াল চিত্র দেখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। উদ্বোধনী পর্বে ভিডিও বার্তা পাঠান মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট জর্জ ফার্নান্দো রদ্রিগেজ ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। 24 ঘন্টার মধ্যে রাজধানীর আজিমপুরে বাসা থেকে অপহৃত 8 মাসের শিশুকে মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে র্যাব। কারওয়ান বাজারে র্যাবের ব্রিফিংয়ে জানানো হয়, শিশুটিকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে তুলে নেয় অপহরণকারী। শুক্রবার রাতভর অভিযান শেষে ভোর রাতে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী নারীকেও আটক করা হয়। অবশেষে র্যাবের জালে আটক হলো শিশু অপহরণকারী শাপলা। শুক্রবার রাজধানীর আজিমপুরের একটি বাসায় ঢুকে প্রায় 1.5 লাখ টাকা স্বর্ণালংকারের পাশাপাশি শাপলা অপহরণ করে 8 মাসের শিশু জাইফাকেও। ঘটনার পর থেকেই মাঠে নামে আইন শৃঙ্খলা বাহিনী। রাতভর অভিযান শেষে মোহাম্মদপুর থেকে শিশুটিকে উদ্ধার করে র্যাব। এ সময় গ্রেফতার করা হয় অপহরণকারী ফাতেমা আক্তার শাপলাকে। শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে ঘটনার বিস্তারিত তুলে ধরেন র্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। ঘটনার পর্যবেক্ষণে আমরা আমাদের র্যাব 10-এর একটি আভিযানিক দল এবং আমাদের র্যাব হেডকোয়ার্টারের একটি গোয়েন্দা দল সম্মিলিতভাবে কাজ শুরু করেন। রাত 1:30-এ আদাবরের নবীনগর হাউজিংয়ের একটি বাসা থেকে অপহৃত শিশুকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনায় ওই নারী নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। অপহরণের 1 সপ্তাহ আগে শিশুটির মায়ের বাসা সাবলেট হিসেবে ভাড়া নেয় শাপলা। বাচ্চাটিকে অপহরণের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়াই মূল উদ্দেশ্য ছিল বলে জানায় র্যাব। গ্রাম থেকে কিছু চাল নিয়ে আসবে এই কথা বলে 3 জন ছেলেকে সেই বাসায় নিয়ে আসেন এবং দরজা খুলে তাদেরকে ভিতরে প্রবেশ করান। অপহরণকারী চক্রের যে সদস্য মহিলাকে আমরা আটক করেছি, তার দেওয়া তথ্য মতে তিনি রাতের বেলা সেখানে তাদেরকে সবাইকে ঘুমের ওষুধ এবং চেতনানাশক ওষুধ খাওয়ান। তখন এই ভিকটিম এবং তার মেয়ে শুধুমাত্র সেই বাসাতে ছিলেন। এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা সেটি খতিয়ে দেখছে র্যাব। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। দেশের জ্বালানি সংকট পুঁজি করে কুইক রেন্টালের নামে লুটে নেওয়া হয়েছে 1 লাখ কোটি টাকা। এমন সমালোচনার মধ্যেই কুইক রেন্টালকে সুরক্ষা দেওয়া আইনের 2টি ধারা বাতিল করেছেন উচ্চ আদালত। শুধু ধারা নয়, পুরো আইনই বাতিল চায় ক্যাব। ব্যবসায়ীরা পরামর্শ দিচ্ছেন প্রতিযোগিতামূলক দামে বিদ্যুৎ সরবরাহের পথে হাঁটার। জ্বালানি উপদেষ্টা জানিয়েছেন, চুক্তি বাতিল থেকে শুরু করে সবকিছুই করা হবে বুঝে শুনে। 1 নম্বর চ্যালেঞ্জ যদি বলি আজকে আমাদের রপ্তানি খাতের জন্য, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য, সেটা হচ্ছে জ্বালানি সংকট এবং সাথে বিদ্যুৎ। জ্বালানি সংকট আমি বলবো যে একটি ভয়াবহ সংকটে কিন্তু রূপ নিতে পারে যদি আমরা এটিকে ম্যানেজ করতে না পারি।
ব্যবসায়ী থেকে অর্থনীতিবিদ, শিল্পের চাকা ঘুরিয়ে দেশের উন্নয়নে বড় বাধা হিসেবে বছরের পর বছর ধরে সামনে আনেন জ্বালানি সংকটের কথা। এই সংকট কাটাতে আবার কুইক রেন্টালের নামে কোটি কোটি টাকা অপচয় লোপাটের প্রতিবেদনও এসেছে গণমাধ্যমে, গবেষণা সংস্থার প্রতিবেদনে। বিদ্যুৎ সমস্যার দ্রুত সমাধানে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন 2010 তৈরি করেছিল বিগত সরকার। এই আইনের অধীনে 72টি রেন্টাল ও আইপিপি কেন্দ্রের অনুমতি দেয়া হয়। এসব বিদ্যুৎ কেন্দ্রের বড় অংশই পান তৎকালীন সরকারের ঘনিষ্ঠ ও প্রভাবশালী ব্যবসায়ীরা। শুরু থেকেই সমালোচিত কুইক রেন্টাল এই আইনের পরিকল্পনা ও প্রচার সংক্রান্ত ধারা 6(2) ও কুইক রেন্টাল কার্যক্রমকে জবাবদিহিতার ঊর্ধ্বে রাখতে করা 6(9) ধারাকে গেল বৃহস্পতিবার অবৈধ ও বাতিল ঘোষণা করেছেন উচ্চ আদালত। প্রত্যাশা আমাদের পূরণ হয়েছে। জ্বালানি খাত বিশেষজ্ঞরা বলছেন, জিম্মি হয়ে পড়া জ্বালানি খাতকে মুক্ত করতে 2-1টি ধারা নয়, পুরো আইনটি বাতিল করা উচিত। যে 2 ধারা অসাংবিধানিক বলা হয়েছে, সেই 2 ধারা বাদ হওয়ার হলে তাহলে আইন বৈধ হয়ে যায়। আমরা চাচ্ছি যে আইনই বৈধ। যে সমস্ত কার্যক্রম দ্বারা আমাদের জ্বালানি অধিকার খর্ব করা হয়েছে, যে প্রক্রিয়ায় হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা দীর্ঘ 1.5 দশক ধরে লুণ্ঠন হয়েছে, পাচার হয়েছে, সেই কার্যক্রম অবৈধ হবে না যদি আইন বাতিল না হয়। গবেষণা সংস্থা সিপিডির তথ্য, কুইক রেন্টাল চালাতে গিয়ে ক্যাপাসিটি চার্জের নামে 14 বছরে জনগণের পকেট থেকে হাওয়া হয়ে গেছে 1,05,000 কোটি টাকা। যদিও শিল্পের সমস্যা সমাধানে তেমন কাজেই আসেনি সরকারের দেয়া বিশাল অঙ্কের ভর্তুকি। এ অবস্থায় সরকারকে ভিন্ন পথে হাঁটার পরামর্শ দিচ্ছেন শিল্পোদ্যোক্তারা। পার্মানেন্ট লো কস্ট এনার্জির দিকে অনেক আগেই চলে যাওয়া উচিত ছিল, এবং এটা আমদানি নির্ভর জ্বালানি না হয়ে কিছু আমাদের রিনিউয়েবল এনার্জি, কিছু কয়লা, কিছু গ্যাস, কিছু তেল, এরকম একটা মিক্সড এনার্জি সোর্স আমাদের আরো আগেই আমার মনে এখানে যাওয়াটা প্রয়োজন ছিল। এমন দাবির মধ্যেই অন্তর্বর্তী সরকারের জ্বালানি উপদেষ্টা জানালেন, আদালত রায় দিলেও সহজে বের হওয়া যাবে না কুইক রেন্টাল চুক্তি থেকে। আন্তর্জাতিক যেসব চুক্তি, সেগুলো কিন্তু সহজে এগুলো থেকে বের হয়ে যাওয়া যায় না, কারণ আপনি বের হলেই ও তো মামলায় যাবে। তো ওই জন্য আমরা এগুলো খুব ধীরস্থিরভাবে আমরা এগুলো এগোচ্ছি। গেল বছর বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমইডির এক প্রতিবেদনে দ্রুত বিদ্যুৎ সরবরাহ আইনকে কালো আইন উল্লেখ করার পর বরখাস্ত হয়েছিলেন বিভাগটির উপসচিব মোহাম্মদ মাহিদুর রহমান ও অতিরিক্ত সচিব SM হামিদুল হক। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচিত সরকার ছাড়া দেশের সমস্যার সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম। 1 যুগ পর দেশে ফেরায় নিউ ইয়র্ক বিএনপির সভাপতি সেলিম রেজাকে সঙ্গে নিয়ে সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে গণমাধ্যমে কথা বলেন তিনি। এ সময় তিনি দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারকে সক্রিয় হওয়ার আহ্বান জানান। এখনো সেই পরাজিত হায়নার শেখ হাসিনার যারা সুযোগ সন্ধানী ছিল, জেগে ওঠার জন্য চেষ্টা করছে। এই অবস্থায় আমরা বলবো, অনতিবিলম্বে যতটুকু সংস্কার করা দরকার, শুধু নির্বাচনের সংস্কার করা দরকার, নির্বাচন কমিশন করা দরকার, সেগুলো করে এবং পরবর্তী নির্বাচিত সরকার যাতে আবার ফ্যাসিবাদ না হতে পারে, এই ধরনের কিছু সংস্কার করে অতি দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন। সমস্যার সমাধান একটা নির্বাচিত সরকার ছাড়া আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার এই সমস্ত সমস্যার সমাধান আপনারা করতে পারবেন না। সেপ্টেম্বরের বকেয়া বেতন পেয়ে 23 দিন পর কাজে ফিরেছেন গাজীপুরের 5টি কারখানার পোশাক শ্রমিকরা। বাকি পাওনা আগামী 30 নভেম্বরের মধ্যে পরিশোধের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। অর্ডার বিপর্যয় ও ব্যাংকিং সমস্যার কারণে এই সংকট সৃষ্টি হয়েছিল বলে দাবি তাদের। সেপ্টেম্বরের বকেয়া বেতন পেয়ে শনিবার সকালে দলে দলে কর্মস্থলে ফেরেন পোশাক কারখানার কর্মীরা। 23 দিন পর সচল হয়েছে গাজীপুরের TNZ গ্রুপের 5টি পোশাক কারখানা। কর্মব্যস্ততা বেড়েছে সুই সুতার কারিগরদের। বৃহস্পতিবার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে 1 মাসের বেতন পরিশোধ করে কারখানা খোলার নোটিশ দেয় কর্তৃপক্ষ। পরে স্বতঃস্ফূর্তভাবে কাজ শুরু করেন তারা। আজকে ভালো লাগছে যে লাইন টাইম দিচ্ছে, আমরা কাজ করতেছি, কোম্পানি কাজ দিছে, কাজ করবো, বেতন দিছে, বেতন পাইছি। আমাদের যখন দেওয়ালে পিঠ থেকে গেছিল তখন আমরা রাস্তায় গেছিলাম, ঠিক আছে, তো আমাদের বেতন ঠিক মতো দিলে আমরা এগুলো করবো না। রবিবারে বেতন দেওয়ার কথা ছিল, আমরা 2 দিন আগেই বেতনটা পাচ্ছি, ঠিক আছে, আমাদের বেতনটা পেয়ে আমরা খুশি। এদিকে গ্রুপ পরিচালকের দাবি, ছাত্র জনতার আন্দোলনের কারণে অর্ডার বিপর্যয় ও ব্যাংকিং সমস্যায় সঠিক সময়ে বেতন পরিশোধ করা সম্ভব হয়নি। বাকি বেতনও দ্রুত পরিশোধ করার আশ্বাস দেন তিনি।
সেপ্টেম্বর মাসের বেতন দিয়েছেন এবং আমরা প্রত্যেকটা ওয়ার্কারকে দিয়েছি এবং আলহামদুলিল্লাহ ওয়ার্কাররা স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে। এর আগে বকেয়া বেতনের দাবিতে টানা 3 দিন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেন এই গ্রুপের 5,500 শ্রমিক। পরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মধ্যস্থতায় আন্দোলন থেকে সরে দাঁড়ান পোশাক শ্রমিকরা। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। এবার অস্থিরতা দেখা দিয়েছে ভোজ্য তেলের বাজারে। সপ্তাহ ব্যবধানে খোলা সয়াবিন তেল ও পাম অয়েলের লিটারে দাম বেড়েছে 10 থেকে 15 টাকা, যা এরই মধ্যে ছাড়িয়ে গেছে বোতলজাত তেলের দামকেও। বোতলজাত সয়াবিন তেলেরও চরম সংকট দেখা দিয়েছে বাজারে। এদিকে ভোক্তা অধিকার বলছে, সরকার কর কমানোর পরও বাজারে তেলের দাম বাড়া স্বাভাবিক নয়। আলু, পেঁয়াজ, চালের পর এবার দাম বাড়তির হাওয়া ভোজ্য তেলের বাজারে। সপ্তাহ ব্যবধানে খোলা সয়াবিন তেল ও পাম অয়েলের দাম বেড়েছে 10 থেকে 15 টাকা পর্যন্ত, যা ছাড়িয়ে গেছে বোতলজাত তেলের দামকেও। শনিবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় লিটার প্রতি খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে 172 থেকে 175 টাকায়, যেখানে বোতলজাত তেলের দাম 165 টাকা। বোতলের তুলনায় খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে 8 থেকে 10 টাকা বেশি দরে। যদিও বাজারে বোতলজাত তেলেরও চরম সংকট। অধিকাংশ দোকানে চাহিদা অনুযায়ী মিলছে না তেল। ডিলারদের দাবি, সপ্তাহ ধরে মিলগেট থেকে বন্ধ রয়েছে সরবরাহ। লিটার বিক্রি হচ্ছে 2 লিটার 334, 5 লিটার 818 টাকা। তবে সরবরাহ আগের তুলনায় একদমই কম। ডিলার কাছে চাই 10 কার্টন, আমার দাদা 5 কার্টন। ইনটেক সোয়াবিন হচ্ছে কিছু কিছু কোম্পানি দিতেছে, যেমন পুষ্টি আর হচ্ছে রূপচাঁদা। তারা কোনো সদুত্তর দিচ্ছে না, মিল মালিকরা কোনো সদুত্তর দিচ্ছে না। এখন এই কারণে বাজার খুব ক্রাইসিস। আর আজকের দিনটা গেলে তো আরো ক্রাইসিস শুরু হয়ে যাবে। নতুন করে ভোজ্য তেলের দামে অস্থিরতা শুরু হওয়ায় বিপাকে সাধারণ মানুষ। প্রতিবারের মতো এবারও রমজান সামনে রেখে তেলের বাজার অস্থির করে তোলা হচ্ছে বলে অভিযোগ ক্রেতার। তেল নিয়ে আবার শুরু হচ্ছে। আমার যেটা মনে হচ্ছে শীত আসছে, তেলে তো এখন আর ভেজাল দিতে পারবে না। তেলের দাম অন্য যে কোনো প্রোডাক্টের দামই তো আমরা দেখতে পাচ্ছি, আজকে একটা থাকছে কালকে আরেকটা হয়ে যাচ্ছে। কষ্ট তো অবশ্যই আমার কেন, সাধারণ মানুষ আমরা যারা সবারই কষ্ট হচ্ছে। এদিকে অক্টোবরে তেল আমদানিতে মূসক হার 15% থেকে কমিয়ে 10% করা হয়েছিল। তবুও তেলের দাম বাড়ায় বাজার মনিটরিং এর কথা বলছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আগে যেটা ছিল তার থেকে কমে এখন 10% করা যাচ্ছে। সেই ক্ষেত্রে তো মূল্য আরো কমার কথা ছিল, তাহলে মূল্য বাড়লো কিভাবে? এই বিষয়টা নিয়ে আমরা কাজ করতেছি। বাজার স্থিতিশীল করতে সয়াবিন তেল আমদানিতে মূল্য সংযোজন কর আরও কমানো হতে পারে বলে জানা গেছে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ডলার সংকটে ব্যাংকের এলসি খোলার অপারগতায় তেল, চিনির মতো ভোগ্য পণ্যের আমদানি কিছুটা কমছে। চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। এমন অবস্থায় এলসি খোলার ক্ষেত্রে ব্যাংকগুলো উদার না হলে আসন্ন রমজানে পণ্যের দাম বেড়ে যাওয়ার শঙ্কা ব্যবসায়ী ও ক্যাবের। সখাউত্তপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। চট্টগ্রাম কাস্টম হাউজের সবশেষ তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে বাংলাদেশে চিনি আমদানি হয়েছে 4,38,000 মেট্রিক টন। তার বিপরীতে গত অর্থ বছরের এই সময়ে চিনি আমদানি হয়েছিল 6,45,000 মেট্রিক টন, অর্থাৎ 2,07,000 মেট্রিক টন আমদানি ঘাটতি রয়েছে। একইভাবে 1.5 লাখ মেট্রিক টন ঘাটতি রয়েছে ভোজ্য তেল, পাম অয়েল আমদানির ক্ষেত্রেও। তবে এই 4 মাসে 1 লাখ মেট্রিক টন বেশি আমদানি হয়েছে সয়াবিন। তেল এবং চিনি এগুলো আমদানি হচ্ছে এবং এগুলি আমদানির ক্ষেত্রে আমরা তড়িৎ খালাস পদ্ধতিতে যত দ্রুত সম্ভব এগুলি বন্দর থেকে আমরা ছাড়করণ করার জন্য কাস্টমস কর্তৃপক্ষ থেকে কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যে রমজানকে সামনে রেখে এলসি খোলা ভোগ্য পণ্যের আমদানিও শুরু হয়ে গেছে। তবে তা প্রয়োজনের তুলনায় অনেকটা কম বলে দাবি ব্যবসায়ীদের। তাছাড়া বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম বেড়েছে অন্তত 30%। যে যাবে বাজার কমার কথা, কিন্তু সেটা কমতেছে না, কারণ আন্তর্জাতিক বাজারটা বেড়ে যাওয়াতে আপনার তেলের বাজারটা কমতেছে না। ব্যাংকে টাকা দিতে পারতেছে না। এখানে সিজনে গেলে ওরা বিভিন্ন ধরনের অজুহাত দেখাচ্ছে। তো সেই হিসাবে গত বছর তুলনায় একটু কম হচ্ছে। বাড়তে থাকা ভোগ্য পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং যেমন প্রয়োজন, ঠিক তেমনি প্রয়োজন এলসি খোলার জন্য ব্যাংকগুলোকে উদার হওয়ার নির্দেশ দেওয়া। আর তাতেই সরবরাহ বাড়বে বাজারে। ভোগ্যপণ্য আমদানির প্রতিবন্ধকতা কাটাতে ট্যারিফ কমানো সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। তারপরও এলসি খোলার জটিলতায় ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি না ফেরায় প্রভাব পড়ছে বাজারে। আর তাই বাংলাদেশ ব্যাংকে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলছে ক্যাব। বাংলাদেশ ব্যাংক বিশেষ করে এলসি নিয়ে ব্যাংকের যে সংকট
এই সংকটটা দূর করার জন্য, ব্যবসায়ীদের ভিতরে আস্থা তৈরি করার জন্য বিশেষ উদ্যোগে যে সমস্ত ব্যবসায়ী আমদানি করে, আমদানিকারকের প্রয়োজনে বিশেষ ব্যবস্থায় তাদের জন্য এলসি ওপেন করা দরকার বলে আমরা মনে করছি। বাংলাদেশে বছরে 18 থেকে 20 লাখ মেট্রিক টন চিনি এবং 22 থেকে 24 লাখ মেট্রিক টন ভোজ্য তেলের চাহিদা রয়েছে। আর রমজান মাসে বাড়তি চাহিদা থাকায় 3 থেকে 6 মাস আগে এসব পণ্যের আমদানির এলসি খুলেন ব্যবসায়ীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। অর্থনীতিকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর যে প্রবণতা, তা থেকে বেরিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এদিকে সংস্কার স্থায়ী করতে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন শ্বেতপত্র কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। মূল্যস্ফীতি, ডলার সংকট ও ব্যাংকে নগদ টাকার ঘাটতি সহ নানা সংকটে দেশের অর্থনীতি। প্রাতিষ্ঠানিক অস্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে ভুগছে আর্থিক প্রতিষ্ঠানগুলো। এমন বাস্তবতায় শনিবার রাজধানীতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত পলিসি ডায়ালগ অন ফিনান্সিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ শীর্ষক সেমিনারে বক্তারা তুলে ধরেন নানা রকম সংস্কার ও অর্থনৈতিক চ্যালেঞ্জের কথা। উন্নয়নের যে বয়ান আমরা এতদিন শুনেছি, সেই উন্নয়নের বয়ানের ব্যবচ্ছেদ যদি না করতে পারি, তাহলে এটা আমাদের আগানো সম্ভব না। প্রবৃদ্ধির যেই তথ্য আমাদের দেওয়া হয়েছিল, সেই প্রবৃদ্ধির যে উপাত্ত দেওয়া হয়েছিল, এইটার ভিতরে মারাত্মক ধরনের সমস্যা ছিল। তথ্য উপাত্তের রাজনীতিকীকরণ করা হয়েছিল। অর্থ উপদেষ্টা বলেন, কোনো ধরনের পর্যালোচনা ছাড়াই লোক দেখানো জনপ্রিয়তা পেতে অর্থনীতিকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়েছে হাসিনা সরকার। আর্থিক খাতে হয়েছে ব্যাপক লুটপাট। আগামীতে কেউ লুটপাট ও অর্থ পাচারের চেষ্টা করলেই ধরা পড়বে বলে হুঁশিয়ারি দেন তিনি। আমাদের একটা হলো পাচার করার টাকাটা হয়তো আনতে সময় লাগবে, ভবিষ্যতে যদি টাকা পয়সার টাকা পাচার করা যাবে না, ধরা পড়বে। তখন ধরা পড়ে নাই, তাদের বিচারের আনা হবে। এ সময় অর্থ উপদেষ্টা আদানির কাছ থেকে বিদ্যুৎ আমদানির পাওনা পরিশোধে সময় চাওয়ার কথা জানান। অনেক প্রজেক্ট নেওয়া হয়েছে, চুরি করে ফিজিবিলিটি হয় নাই। আদানির ব্যাপারে তো কোনো করই দেওয়া হয় নাই। কত 4,000 না 5,000 কোটি টাকার মতো। তো এটা কোনো ডিল হলো? সেদিন বোধহয় 100 মিলিয়ন ডলার দেওয়া হলো, আদানিকে বোঝানো হলো তোমরা পাও, টাকাটা আমরা দেবো, কিন্তু আমরা এটা সময় মতো। অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমগুলোতে আগামীতে আসা নির্বাচিত সরকারকে অনুসরণ করার অনুরোধ করেন অর্থ উপদেষ্টা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের খবর। হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারির পদে মনোনয়ন পেয়েছেন ক্যারোলিন লেভিট। যোগাযোগ পরিচালক হিসেবে ট্রাম্প মনোনয়ন দিয়েছেন স্টিভেন শোয়াংকে। তবে এখনো পর্যন্ত ঘোষণা হয়নি অর্থমন্ত্রীর নাম। কে পাবেন সেই পদ তা নিয়ে এখনো চলছে আলোচনা। এদিকে মার্কিন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে রবার্ট এফ কেনেডিকে অযোগ্য আখ্যা দিয়েছেন দেশটির পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন। অনভিজ্ঞ ও বিভিন্ন অভিযোগে অভিযুক্ত একাধিক ব্যক্তিকে ট্রাম্পের মন্ত্রিসভায় ঠাঁই দেওয়ায় রাজনৈতিক অঙ্গনে সমালোচনা থামছেই না। বিশ্লেষকরা বলছেন, প্রথম মেয়াদের মতো এবারও একান্ত অনুগতদের দিয়েই প্রশাসন সাজাচ্ছেন ট্রাম্প। এবার হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারির পদে ক্যারোলিন লেভিটকে মনোনয়ন দিলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। শুক্রবার এক বিবৃতিতে ট্রাম্প বলেন, যোগাযোগের ক্ষেত্রে ক্যারোলিন নিজের পারদর্শিতা প্রমাণ করেছে। ভবিষ্যতেও তিনি জনগণের কাছে বার্তা পৌঁছে দিতে প্রশাসনকে সহায়তা করবেন বলে আত্মবিশ্বাসী ট্রাম্প। জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করলে 27 বছর বয়সী ক্যারোলিন হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি। এর আগে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচার শিবিরের মুখপাত্র হিসেবে কাজ করেন। এছাড়া প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে সহকারী প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করেন ক্যারোলিন। সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচার শিবিরেও একই দায়িত্ব পালন করা স্টিভেন শোয়াংকে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক মনোনয়ন করেছেন ট্রাম্প। তবে এখনও বেশ কয়েকটি পদে মনোনয়ন বাকি রয়েছে, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অর্থমন্ত্রীর পদ। কে পাবেন ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক খাতের দায়িত্ব তা নিয়ে সামনে এসেছে বেশ কয়েকজনের নাম। এর মধ্যে প্রথম সারিতেই রয়েছেন ট্রাম্পের প্রধান তহবিল সংগ্রহকারী এবং অর্থনৈতিক উপদেষ্টা স্কট বেসেন্ট এবং ট্রাম্পের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ সংক্রান্ত কার্যক্রমের কো চেয়ার ও আর্থিক সংস্থা ক্যান্টর ফিট রেজাল্টের প্রধান নির্বাহী হাওয়ার্ড লুটনিক।
এর আগে বৃহস্পতিবার রবার্ট এফ কেনেডিকে মার্কিন স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করার পর থেকেই রাজনৈতিক মহলে বইছে সমালোচনার ঝড়। যুক্তরাষ্ট্রের পাবলিক হেলথ অ্যাসোসিয়েশনের প্রধান জর্জেস সি বেঞ্জামিন বলেন, তার সংস্থা এই বিষয়ে বিরোধিতা করবে। কেনেডির চিকিৎসা কিংবা স্বাস্থ্য সম্পর্কিত কোনো অভিজ্ঞতা না থাকায় তাকে এই পদের জন্য অযোগ্য মনে করেন বেঞ্জামিন। অন্তরা সেন, সময় সংবাদ। বাংলাদেশ মালদ্বীপ ফিফা প্রীতি ম্যাচের খবর। জয় দিয়ে বছরের শেষটা রাঙাতে চায় বাংলাদেশ। ফুটবলারদের ওপর কোচের আস্থা আছে শতভাগ। মালদ্বীপের লক্ষ্য টানা দ্বিতীয় ম্যাচে জয় তুলে নেয়ার। কিংস অ্যারেনায় ম্যাচটি শুরু সন্ধ্যা 6টায়। র্যাঙ্কিংয়ে উন্নতি আনতে মালদ্বীপের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ দুটি গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য, যদিও তুলনামূলক সহজ প্রতিপক্ষের সঙ্গে। প্রথম ম্যাচে রাকিব তপুদের পারফরমেন্স হতাশ করেছে সবাইকে। সঙ্গে কাবরেরার কিছু সিদ্ধান্ত নিয়ে হচ্ছে সমালোচনা। ফিফা প্রীতি ও বিশ্বকাপ বাছাই নিয়ে এবছর এখনও পর্যন্ত 8 ম্যাচে মাত্র 1 জয় বাংলাদেশের। দ্বিতীয় দফায় ম্যাচ বাড়ানোর পর হ্যাভিয়ার ক্যাবরেরার এটাই শেষ অ্যাসাইনমেন্ট। বছরের শ্রেষ্ঠ জয় দিয়ে করতে চাইবে বাংলাদেশ। অন্যদিকে 45 বছর পর বাংলাদেশের মাটিতে জয় পাওয়া মালদ্বীপ দ্বিতীয় ম্যাচে নামবে আরও আত্মবিশ্বাসী হয়ে। এবার জানাবো নবান্ন উৎসবের খবর। ইটকাঠের নগরীতে নবান্নের আয়োজন। পিঠাপুলির স্বাদ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ভিড় করেন নানা বয়সী মানুষ। গ্রামীণ সংস্কৃতি যাতে হারিয়ে না যায় সেজন্য প্রতি বছর এমন আয়োজন করা হয়। পৌষ তোদের ডাক দিয়েছে আয়রে ছুটে আয়। অগ্রহায়ণ আসলেই এমন আহ্বানে যেন পুরো গ্রাম মেতে ওঠে। কৃষকের মুখে হাসি ফোটে, জীবনে আনন্দের ঢেউ বয়ে যায়। যান্ত্রিক জীবনে তরুণ প্রজন্মের মাঝে শিকড়ের আনন্দ ছড়িয়ে দিতে বছরের পর বছর চলছে এই আয়োজন। কৃষকের আনন্দ দিয়ে আমাদেরও আনন্দ দিন, তাই আমরা নবান্ন উৎসবে পালন করতে আসছি। বাংলা সংস্কৃতি যতদিন থাকবে নবান্ন উৎসবের তাৎপর্য থাকতেই হবে। পিঠাপুলি, বাহারি পোশাক আর রঙিন সজ্জায়, বাঁশির মায়াবী ধ্বনি, নাচ গান আর আবৃত্তিতে অগ্রহায়ণের প্রথম সকাল চারুকলার বকুলতলায় এসে যেন মুখরিত হয়ে উঠেছে। আজকের দিনটা হচ্ছে কৃষকদের আনন্দের দিন, আর কৃষকের আনন্দ মানেই হচ্ছে আমাদের আনন্দ। এই যে উদ্যোগটা ওনারা নিয়েছেন প্রতি বছরই হয়, আমি মনে করি এতে করে আমাদের বাঙালি জাতির সংস্কৃতিটা আরও বিকশিত হবে। কৃষক তাদেরকে আমাদের একটা ধন্যবাদ দেওয়ার একটা বিষয় থাকে, তাদেরকে কৃতজ্ঞতা জানায় আমাদের মধ্য দিয়ে, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য যাতে হারিয়ে না যায় সেজন্য প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় অনুষ্ঠিত হয় এই আয়োজন। গ্রামের মানুষ এবং গ্রামীণ সংস্কৃতিকে ধারণ করে সঠিকভাবে তার বিকাশ ঘটাতে পারলেই গোটা দেশ, গোটা জাতি হয়ে উঠবে আরও সমৃদ্ধ, আরও উন্নত। ফারজানা লিনা, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। পাঠ্য বইয়ে অতিরঞ্জিত বন্দনা করা হয় বঙ্গবন্ধু তার পরিবারের। সেমিনারে বক্তারা গণ অভ্যুত্থানের শহীদ। রংপুরে 44 পরিবারকে সহায়তা দিল জুলাই ফাউন্ডেশন। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে কলুষিত করা হয় সংবিধান, বললেন মদিউল আলম। বিদ্যমান বিধান অনুযায়ী সংশোধন করা যাবে কিনা সেটি দেখার বিষয়, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। এবং সংস্কারের নামে মেগাসিটি থেকে বিলীন বিনোদন কেন্দ্র, খেলার মাঠ। বন্ধ ঢাকা শিশু পার্ক। মোহাম্মদপুরে খেলার মাঠ ময়লার ভাগাড়ে পরিণত। উদ্ধারের আশ্বাস উপদেষ্টা। এই ছিল দুপুরের সময়। সঙ্গেই থাকুন সময়।